যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। বোর্ড অব পিসের প্রথম বৈঠকে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত 10 দিনের মধ্যে আসবে। তিনি আরও বলেন, গত বছর ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির সবচেয়ে বড় সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তি গুঁড়িয়ে দিতে ওয়াশিংটন এ অঞ্চলে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপটর স্টিলথ যুদ্ধবিমানের বিশাল এক বহর পাঠিয়েছে। সঙ্গে আছে যুদ্ধজাহাজের বিশাল বহর। সৃষ্টি ঘটকের রিপোর্ট। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধবিমান দেখা যাচ্ছে। এ বহরের সঙ্গে যোগ দিয়েছে ইলেকট্রনিক যুদ্ধবিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও F-22 র্যাপটরের মতো শক্তিশালী যুদ্ধবিমান, এমনকি শেষ 24 ঘন্টায় অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই, তারা মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্য সাগরে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। বর্তমান প্রস্তুতি শক্তিশালী হলেও 1991 বা 2003 সালের তুলনায় এটি সীমিত। ভান্ডার ব্যবহার করবে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া জ্বালানি তেলের বিশ্ব বাজার অচল করে দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও ইরানের হাতে আছে। সৃষ্টি ঘটক, 71। ইরানের প্রথম বিশেষায়িত ভূস্থির উপগ্রহ জাম-1 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে ইরান ডিবিএস নামে নিবন্ধিত এই উপগ্রহটি কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, টেলিযোগাযোগ উপগ্রহটি প্রোটন এম উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। একই সঙ্গে একটি রুশ আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। জাম-1 হল পরবর্তী প্রজন্মের ইন্টারঅ্যাক্টিভ রেডিও ও টেলিভিশন সম্প্রচার প্রযুক্তি বাস্তবায়নের প্রথম কারিগরি ও কার্যকরী ধাপ। উপগ্রহটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি স্থলভিত্তিক সম্প্রচার কেন্দ্রগুলোতে ইন্টারঅ্যাক্টিভ অডিও ও ভিডিও সংকেত প্রেরণ করতে পারে, যা ভবিষ্যতে ইন্টারঅ্যাক্টিভ গণমাধ্যম সেবার ভিত্তি স্থাপন করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপগ্রহটি 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 34 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে তার চূড়ান্ত কক্ষপথে স্থানান্তর ও স্থিতিশীল করা হবে। উপগ্রহের সংকেত গ্রহণের জন্য পেশাদার ও বিশেষায়িত যন্ত্রপাতি প্রয়োজন হবে। সাধারণ গৃহস্থালী রিসিভারের মাধ্যমে এটি গ্রহণ করা যাবে না। গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্রিটিশ দম্পতিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। দেশের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের অভিযোগ আনার পর ক্রেগ এবং লিন্ডসে ফোরম্যানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে তেহরান। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন্ট কুপার এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। কুপার এক বিবৃতিতে বলেছেন, ক্রেগ এবং লিন্ডসে ফোরম্যান নিরাপদে যুক্তরাজ্যে ফিরে না আসা এবং তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত না হওয়া পর্যন্ত ইরান সরকারের সাথে এই মামলাটি নিরলসভাবে চালিয়ে যাবে যুক্তরাজ্য। গত বছরের 3 জানুয়ারি ইরানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী মোটরসাইকেল ভ্রমণের সময় ফোরম্যানদের গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরের মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের আটকের ঘোষণা দেয় এবং এখন তারা 13 মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে গঠিত বোর্ড অব পিসে প্রথম বৈঠক শুরু হচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়ে বহু অমীমাংসিত প্রশ্ন ঝুলে থাকা অবস্থায় অনুষ্ঠেয়
ওই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশ নিতে পারেন। গাজা যুদ্ধে ভুক্তভোগী জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ, পুনর্গঠন তহবিলের পরিমাণ এবং হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও এর সঙ্গে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো বিভিন্ন ইস্যু আগামী কয়েক সপ্তাহে বোর্ডটির কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে বড় প্রশ্ন হিসেবে দেখা দেবে। সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনস্টিটিউট অব পিসে বৃহস্পতিবার উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে অংশগ্রহণকারী দেশগুলো গাজা পুনর্গঠন তহবিলের জন্য $5 বিলিয়ন সংগ্রহ করেছে বলেও ঘোষণা দেবেন তিনি। এই অর্থকে এমন এক তহবিলের প্রাথমিক কিস্তি হিসেবে দেখা হচ্ছে যার জন্য ভবিষ্যতে আরও বহু বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর ৫,০০০ সদস্য থাকতে পারবে। গাজার বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ISF নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে ISF এর সদস্যরা থাকবে। ধাপে ধাপে এই সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে, আর সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫,১৭,৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর বড় ধরনের ক্ষতির মুখেও আবার নিজেদের নিয়ন্ত্রণে জোরদার করছে সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির ৪ মাস পর হামাস আবার নিরাপত্তা, কর আদায় ও সরকারি সেবার উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। স্থানীয় অধিকার কর্মীরা জানান, যেখানে হামাস উপস্থিত আছে তার ৯০% বেশি এলাকায় তারা আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। হামাসের পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাস্তায় টহল দিচ্ছে, অপরাধ দমন করছে এবং যাদের সহযোগী বা ভিন্ন মতাবলম্বী বলে মনে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পরিচয়পত্র বা স্বাস্থ্য সেবা পেতে এখনও অনেক ক্ষেত্রে হামাস কর্তৃপক্ষের কাছে যেতে হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভাড়া ও কর আদায় কঠোরভাবে শুরু হয়েছে, কেউ না দিলে জোরপূর্বক উচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে। তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে, তাই প্রশাসনিকভাবে কঠোর হতে হচ্ছে। তিনি বলেন, এটি পুরোপুরি সরকারি বিষয়, হামাসের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত গাজায় কোনো পুনর্গঠন শুরু হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সামরিক অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল একমত হয়েছে যে নিরস্ত্রীকরণ ছাড়া গাজার পুনর্গঠন হবে না। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লড়াই করা হামাস এখনও গাজায় প্রভাব বজায় রেখেছে, কিন্তু যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার একটি প্রধান বিষয় হামাসের নিরস্ত্রীকরণ। এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠকেও শুরু হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই এ কথা জানালেন নেতানিয়াহু। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার স্ত্রী ও সন্তানদের মারধরের ক্ষেত্রে হাড় না ভেঙে যাওয়া পর্যন্ত সীমা বেঁধে পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে। তবে মারধরে যদি স্ত্রী ও সন্তানের হাড় ভেঙে যায় কিংবা শারীরিকভাবে জখম হয়, তাহলে স্বামীকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই দণ্ডবিধির ফলে বিশেষ করে নারীরা আদালতের হাতে ভয়াবহ ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কট্টর ইসলামপন্থী গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদার স্বাক্ষরিত ৯০ পৃষ্ঠার এই ফৌজদারি আইনে ইসলামী ধর্মগ্রন্থভিত্তিক বিধান রাখা হয়েছে। এতে অপরাধী স্বাধীন নাকি দাস তার উপর ভিত্তি করে ভিন্ন মাত্রার শাস্তির বিধান রয়েছে। এই আইন আফগান সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণীর একটি নতুন বর্ণ ব্যবস্থা তৈরি করছে। এতে শীর্ষে থাকা ধর্মীয় নেতাদের ফৌজদারি বিচারের ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ দায় মুক্তি দেওয়া হয়েছে এবং শ্রমজীবী শ্রেণীর জন্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে কঠোর শাস্তি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত ৮ মাসে ৯ শতাধিক মানুষকে হত্যা করেছে পুলিশ। তবে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে দাবি করছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো। গেল বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড চালানো হয়। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান HRCP এই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান HRCP চলতি সপ্তাহেই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে পাঞ্জাবের বিশেষায়িত পুলিশ ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৬৭০টি এনকাউন্টারে ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। সিসিডি গঠন করা হয় ২০২৫ সালের এপ্রিলে বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য। HRCPর অভিযোগ, সিসিডি আসলে একটি সমান্তরাল পুলিশ বাহিনী যারা প্রায় শাস্তির বাইরে থেকে কাজ করছে। এর ফলে পাঞ্জাবে আইনের শাসন ও নাগরিকের বেঁচে থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থাটির পরিচালক ফারাজিয়া বলেন, ১৯৬০-এর দশকে পাঞ্জাবেই প্রথম এনকাউন্টার হত্যার সংস্কৃতি শুরু হয়। পরে তা অন্য প্রদেশেও ছড়িয়ে পড়ে, বিশেষ করে সিন্ধুতে। তিনি বলেন, অপরাধ দমনে ভালো তদন্ত, ফরেনসিক ব্যবস্থা ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তোলার বদলে সরকার শর্টকাট হিসেবে বেআইনি পথ বেছে নিচ্ছে। গত বছরের মে মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের অধীনে সিসিডি গঠন করা হয়। সরকারের দাবি, সেফ পাঞ্জাব গড়তেই এই বাহিনী তৈরি করা হয়েছে। সিসিডি গঠনের পর কয়েক সপ্তাহের মধ্যেই এনকাউন্টার বেড়ে যায়। ৮ মাসে ৯০০-র বেশি সন্দেহভাজন নিহত হন। একই সময়ে ২ পুলিশ সদস্য নিহত ও ৩৬ জন আহত হন। তুলনায় ২০২৪ সালে পাঞ্জাব ও সিন্ধু মিলিয়ে পুরো বছরে ৩৪১ জন সন্দেহভাজন নিহত হয়েছিলেন। কিন্তু সিসিডি এক প্রদেশেই ৮ মাসে তার চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে। সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে লাহোরে, ১৩৯টি। এরপর ফয়সালাবাদে ৫৫টি ও শেখুপুরায় ৪৭টি। নিহতদের মধ্যে ৩৬৬ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। মাদক মামলায় ১১৪ জন, ছিনতাইয়ে ১৩৮ জন এবং খুনের মামলায় ৯৯ জন অভিযুক্ত ছিলেন। প্রতিবেদন বলছে, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের বর্ণনা প্রায় একই রকম। বলা হয়, সন্দেহভাজনরা মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলছিল। পুলিশ থামালে তারা আগে গুলি চালায়, পরে আত্মরক্ষায় পুলিশ গুলি করে। এতে সন্দেহভাজন নিহত হয় আর তার সহযোগীরা পালিয়ে যায়। HRCP পর্যবেক্ষণ করেছে, অনেক FIR-এ একই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও কোথাও বলা হয়েছে, আহত সন্দেহভাজন মারা যাওয়ার আগে নিজের নাম, ঠিকানা ও অপরাধের ইতিহাস বলে গেছে। সংস্থাটি বলছে, এগুলো অনেক ক্ষেত্রে কপি পেস্ট করা বর্ণনা মনে হয়। লাহোরের মানবাধিকার আইনজীবীরা বলছেন, সরকার দাবি করছে অপরাধ কমেছে, কিন্তু এর মানে এই নয় যে বিচার বহির্ভূত হত্যা বৈধ হয়ে যায়। পুলিশের দাবি, তাদের অভিযান অপরাধ ৬০% বেশি কমিয়েছে। তারা বলছে, তারা গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিং করছে এবং বড় অপরাধ চক্র ভেঙে দিয়েছে। তবে HRCP বলছে, অপরাধ কমলেও পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়া না মেনে সরাসরি হত্যা করলে তা আইনের শাসনকে দুর্বল করে। অনেক পরিবার অভিযোগ করেছে, দ্রুত লাশ দাফনের জন্য চাপ দেওয়া হয়, যাতে স্বাধীনভাবে ময়নাতদন্ত করা না যায়। HRCP জানিয়েছে, তারা পাঞ্জাব পুলিশের কাছ থেকে তথ্য চাইলেও সহযোগিতা পায়নি। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অ্যান্ড্রুকে হেফাজতে নেয় দেশটির পুলিশ। থামস ভ্যালি পুলিশ বলছে, গ্রেফতারকৃত প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর তোলা রয়টার্সের একটি ছবিতে অ্যান্ড্রুকে একটি গাড়ির ভেতরে বসা অবস্থায় দেখা যায়। চলতি মাসের শুরুর দিকে পুলিশ জানিয়েছিল, অ্যান্ড্রুর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের কাছে সরকারি নথিপত্র হস্তান্তর করেছিলেন তিনি। এদিকে ব্রিটিশ রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের খবরটি তিনি গভীর উদ্বেগের সঙ্গে জেনেছেন। কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবে।
দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ঐতিহাসিক এক রায়ে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। রায়টি আসলো ইউনের সামরিক আইন জারির 443 দিন পর। আদালত বলেছে ইউন সুক ইউল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সামরিক আইন জারি ও জাতীয় পরিষদের ক্ষমতায় হস্তক্ষেপের চেষ্টা করে সাংবিধানিক শৃঙ্খলা ক্ষুণ্ণ করেছে। আদালতের মতে এসব পদক্ষেপ আইনি সংজ্ঞায় ইনসারেকশন বা বিদ্রোহের পর্যায়ে পড়ে। বাদী পক্ষের আইনজীবী মৃত্যুদণ্ডের আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করে। দক্ষিণ কোরিয়ার ফৌজদারি আইনে বিদ্রোহে নেতৃত্বের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আদালত বিভিন্ন বিষয় বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন তাকে। ফ্রান্সের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দেশটির আবহাওয়া দপ্তর জানায় 14 জানুয়ারি থেকে প্রতিদিনই গড় বৃষ্টিপাত কমপক্ষে 1 মিলিমিটার উচ্চতায় পৌঁছেছে। টানা বৃষ্টিতে 2023 সালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। পশ্চিম ফ্রান্সে জুড়ে তীব্র হয়েছে বৃষ্টিপাত। উত্তর ব্রিটানি অঞ্চলের অনেক অংশে জানুয়ারিতে তাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ফ্রান্সে জুড়ে বন্যা দেখা গেছে। প্রধান লোয়ার ও গ্যারোন নদীতে পানি বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী শহর এবং গ্রামাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার ঝড় পেড্রোর প্রভাবে আরও বৃষ্টিপাত হয় দেশটিতে। তবে আগামী সপ্তাহের মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, জানায় দেশটির আবহাওয়া দপ্তর। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।